বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি একদম টান টান উত্তেজনায় ভরা এক স্কুল লাইফের গল্প, যেখানে দেখা যায় শান্ত স্বভাবের এক ছাত্র সিয়ন, যে পড়াশোনায় সবসময় সেরা হলেও কখনো কারো সাথে মেশে না, কিন্তু এক অদ্ভুত ঘটনার পর তার জীবন পুরো বদলে যায়। বন্ধুত্ব, প্রতিশোধ আর বুদ্ধিমত্তার এক লড়াইয়ে কিভাবে সিয়ন তার চারপাশের দুনিয়ার সাথে টিকে থাকার চেষ্টা করে, সেই রোমাঞ্চকর যাত্রাতেই আমরা এবার পা রাখতে চলেছি। তো আসুন শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতেই সিয়ন নামে এই ছেলেটি নিজের ক্লাসে শান্তভাবে বসেছিল। ওর সামনে আর একটা ছেলে ওদের সদ্য হয়ে যাওয়া পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলছিল। ঠিক তখনই সিয়নের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সে তৎক্ষণাৎ উঠে একটা বই তুলল এবং তারপর কিন্তু সিয়ন কেন এমনটা করল তা জানতে হলে আমাদের ১৩ দিন পেছনে ফিরে যেতে হবে। সেখানে আমরা দেখতে পাই সিয়ন পড়াশোনায় বেশ ভালো এবং একা থাকতে পছন্দ করা এক ছাত্র ছিল। ক্লাসে তার কোনো বন্ধু ছিল না, আর সে কারোর সাথে বেশি কথাবার্তাও বলতো না। সে সব সময় কানে ইয়ারবাডস লাগিয়ে পড়ালেখা করত। এরপর একদিন ওদের ক্লাসের শিক্ষক গণিত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করলেন। তাতে সিয়ন সোনার পদক পেল এবং ইয়ংবিন নামে আরেকটা ছেলে পেল ব্রোঞ্জের পদক। এই ইয়ংবিন ক্লাসে অন্য ছেলেদেরকে বিরক্ত করত এবং এই কাজে সে সব সময় সবার আগে থাকত। এরপর একদিন ইয়ংবিন তার বন্ধুদের সাথে নিয়ে এক ছেলেকে লাঞ্চের সময় বিরক্ত করছিল। তখন হঠাৎ তার চোখ সিয়নের দিকে গেল, আর সে সিয়নের দিকে একটা চপ্পল ছুঁড়ে মারল এবং বলল, এটা ভুল করে লেগে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সিয়ন তাকে ধমক দিয়ে বলল, পরের বার খেয়াল রাখিস। এই কথা শুনে ইয়ংবিন রেগে গেল। সে সিয়নকে বলল, যদি আবার ভুল হয় তাহলে তুই কি করবি? এই কথা শুনে সিয়ন তাকে মারতে যাবে, ঠিক তখনই অন্য ক্লাসের কিছু ছেলে সুহ নামের একটা ছেলেকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এলো, কারণ সুহ তাদের বন্ধুর প্রেমিকার সাথে ডেটে গিয়েছিল। এখানে সুহ তাদের সবাইকে বেশ স্বাভাবিকভাবে বলল, সে আমার টাইপের ছিল না, সে তো শুধু আমার পেছনে পড়েছিল, তাই আমি ডেটে চলে গিয়েছিলাম। কিন্তু এখন এই ছেলেরা সুহর সাথে ঝগড়া করতে লাগলো। যদিও সুহ মারামারিতে বেশ দক্ষ ছিল, সে একাই এই পুরো দলকে সামাল দিয়ে দিল এবং এক ঘুষিতে তাদের নেতাকেও অজ্ঞান করে দিল। ওদের মারামারি দেখে পুরো ক্লাস ভয়ে একটা কোণায় চলে গিয়েছিল, কিন্তু সিয়ন কারোর থেকে ভয় পেত না। সে সেখানেই বসে থাকলো এবং সুহকে বলল, ক্লাসে মারামারি করছো কেন? তোমরা বাইরে গিয়েও তো লড়তে পারতে। সুহ হেসে সেখান থেকে চলে গেল। এরপর স্কুল শেষ হওয়ার পর সিয়ন বাড়ি ফিরে এলো। সে বাড়িতে একা তার বাবার সাথে থাকত। সিয়নের বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এখানে সিয়নের মাও একজন শিক্ষক ছিলেন এবং সেদিন যখন সিয়ন তার মায়ের লেকচার শুনছিল, তখন তার বাবা সেখানে এসে তাকে বললেন যে তিনি কিছুদিনের জন্য তার কাজের সূত্রে বাইরে যাচ্ছেন। পরদিন সিয়ন সকালে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে গেল। তখন পর্যন্ত ক্লাসে কেউ আসেনি এবং সুহ আরামে শুয়ে ঘুমোচ্ছিল। এরপর স্পোর্টসের ক্লাসের সময় আবারও ইয়ংবিন তার বন্ধুদের সাথে নিয়ে সিয়নের মজা ওড়াতে লাগলো। তখনই সুহ তার একজন বন্ধু লি জোজংয়ের দিকে একটা চপ্পল ছুঁড়ে মারল এবং তাকে চপ্পলটা তুলে আনতে বলল। ওদের মধ্যে কারোরই সুহকে কিছু বলার সাহস ছিল না। দৌড়াতে দৌড়াতে সিয়নের তখন খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, আর এটা দেখে ইয়ংবিন ও তার বন্ধুরা আবার ক্লাস শেষ হবার পর সিয়নের মজা ওড়াতে লাগল। তখনই সিয়ন ইয়ংবিনের কাছে এলো এবং তাকে বলল, আমাকে বিরক্ত করা বন্ধ করো। তখনই ইয়ংবিনের বন্ধু সিয়নের গলা ধরে ফেলল, আর সিয়ন নিজেকে ছাড়াতে পারল না। এখানে ইয়ংবিন সিয়নকে ধমক দিল এবং বলল, আমাকে সরি বলো। কিন্তু সিয়ন সরি বলল না। তখনই তাদের শিক্ষক সেখানে এলেন, আর ইয়ংবিনের বন্ধু তৎক্ষণাৎ সিয়নকে ছেড়ে দিল। সাথে সাথে তারা সবাই শিক্ষককে বলল, আমরা তো মজা করছিলাম। সিয়নও এই কথাটাই বলল, কারণ সে ইয়ংবিনের সাথে একসাথে স্কুল থেকে বহিষ্কৃত হতে চায়নি। এরপর স্কুল শেষ হওয়ার পর সিয়ন তার বাড়ি ফিরে এলো এবং কিছু খেয়ে আবার পড়ালেখা করতে লাগলো। ঠিক তখনই তার বাড়ির কলিং বেল বাজল এবং সে বাইরে তাকিয়ে দেখল যে সেখানে সেই ছেলেটি সুহ দাঁড়িয়ে আছে, যে একজন ডেলিভারি ম্যান হয়ে কিছু জিনিসপত্র দিতে এসেছিল। সেও সিয়নকে দেখে অবাক হয়ে গেল। এখানে সিয়ন তাকে বলল, আমি তো কিছু অর্ডার করিনি। আর পুনরায় পরীক্ষা করে সুহ জানতে পারল যে সে ভুল ঠিকানায় চলে এসেছে। কিন্তু এখানে সুহ তৎক্ষণাৎ ফিরে গেল না। সে সিয়নকে বলল, যখন এসেই পড়েছি তখন আমাকে একটু জল খাওয়াও। এখানে সুহ বেশ বন্ধুত্ব সুলভভাবে সিয়নের সাথে কথা বলল, আর এরপর জল খেয়ে ধন্যবাদ জানিয়ে এখান থেকে চলে গেল। এবার এর পরের দিন তাদের ক্লাসে বম
বমসক নামের একটি নতুন ছেলে এলো এবং লাঞ্চের সময় হতেই ইয়াংবিন ও তার বন্ধুরা বমসকের কাছে এসে তাকেও বিরক্ত করতে লাগলো। তখনই সিয়ন ইয়াংবিনকে বলল, এখান থেকে সর, এটা আমার সিট। কিন্তু ইয়াংবিন সরল না এবং সিয়নের সাথে আবার মারামারি করতে এলো। তখনই সিয়ন তার কলমটা তুলে নিয়ে মারামারি করার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু দূরে বসে থাকা সুহো তাদের বলল, এত আওয়াজ করো না, দেখতে পাও না আমি এখানে ঘুমোচ্ছি। সুহোকে দেখে ইয়াংবিন তখন আর সিয়নকে কিছু বলল না। এরপর ইয়াংবিন তার বন্ধুদের সাথে একটি বারে গিয়ে পার্টি করতে লাগলো। এখানে তার সব বন্ধুরা মন করছিল আর তারা সবাই সিয়নের ব্যাপারে কথা বলছিল। ইয়াংবিন বলল, ওকে একটা ভালো শিক্ষা দিতে হবে, যেটা ও তার পুরো জীবন মনে রাখবে। এখানে লি জেওজং ইয়াংবিনকে বলল, আমাদের ওর পরীক্ষার সাথে ঝামেলা করা উচিত, কারণ ও সব সময় পুরো নম্বর পায়। যদি ও এবার পুরো নম্বর না পায় তাহলে ও একটা ভালো শিক্ষা পাবে। অন্যদিকে সিয়ন তার ক্র্যাম্প স্কুলে তখনও পড়ালেখা করছিল। এবার ইয়াং নামের একটি ছেলে ইয়াংবিন ও তার সবার জন্য মুখ নিয়ে এলো আর এখানে সব সেবন করতে লাগলো। এখানে ইয়াংবিন ইয়াংয়ের কাছে এলো এবং তাকে জিজ্ঞেস করলো, যদি আমরা ফেন্টানাইল গলার উপর লাগাই তাহলে কি হবে? এই কথায় ইয়ং বলল, সেখানে লাগালে এর নেশা কম হবে, শুধু সামান্য মাথা ঘুরবে এবং মাথা ব্যথা হবে। এই কথা জানিয়ে ইয়ং জিজ্ঞেস করল, কিছু হয়েছে নাকি? কিন্তু ইয়ং যে কিছু বলল না আর ইয়ং তাকে বলল, ইয়ং কোনো ঝামেলা চায় না, তাই তুমি ঝামেলা থেকে দূরে থেকো। কিন্তু ইয়ংয়ের কথা শুনল না। সে তৎক্ষণাৎ সেই নতুন ছেলে বমসকের পুরানো স্কুলের বন্ধুদের কাছে ফোন করল। অন্যদিকে সিয়নও তার ক্র্যাম্প স্কুল থেকে যখন বাড়ি ফিরছিল তখন দুজন ছেলে তাকে মারকারি ভেবে মাদক দিতে লাগলো। তখনই ইয়ং তাদের বলল, এই ছেলেটা ও না। এখানে সিয়ন তাদের বলল, রাস্তা থেকে সরো। কিন্তু সেই ছেলেরা তখন সিয়নকে বলল, যদি মরতে না চাস তাহলে আমাদের সাথে ভালো করে কথা বল। কিন্তু সিয়ন তাদের সাথে লড়াই করার জন্য তৎক্ষণাৎ তার কলম বের করে নিল। কিন্তু এই জিনিসটা ইয়ং দেখে ফেলল এবং সে মাঝখানে এসে তার বন্ধুদের সরিয়ে দিল। এখানে সিয়ন তখন চুপচাপ এখান থেকে চলে গেল। এবার এর পরে ওদের পরীক্ষার দিন চলে এলো আর এখানে ইয়ংবিন বমসককে বাইরে নিয়ে গেল এবং পান করিয়ে বলল, আমি তোর পুরানো স্কুলে কথা বলেছিলাম এবং জানতে পেরেছি যে তুই সেখানে খুব বেশি বিরক্ত হতো, তাই তুই এখানে চলে এসেছিস। এখানে বমসক এই সব কথা শুনে ঘাবড়ে গেল, কারণ যে জিনিসগুলো থেকে পালিয়ে এসে এখানে এসেছিল সেই জিনিসগুলো এখন এখানেও শুরু হতে পারে। কিন্তু এখানে ইয়ংবিন তাকে সরাসরি বিরক্ত করল না। এখানে ইয়ং বমসককে বলল, আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না, কিন্তু তোকে শুধু এটা সিয়নের গলায় লাগাতে হবে। এবারের পরে যখন তাদের পরীক্ষা শুরু হয়ে গেল তখন এখানে ইয়ংবিনকে ইশারা করল, যার পর বমসক সিয়নের গলার ওপর হাত মারল এবং সিয়নকে বলল, ওখানে একটা মশা বসেছিল, তাই আমি এমনটা করেছি। এই কথা শুনে সিয়ন তাকে কিছু বলল না, কিন্তু সিয়ন জানতো না যে ওর গলার ওপর লেগে গিয়েছে। আর এই কারণেই এখন সিয়নের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগলো আর সে তার পরীক্ষাও ঠিক করে লিখতে পারল না। ওর মাথা ঘুরতে লাগলো আর সে তৎক্ষণাৎ ক্লাস থেকে উঠে চলে গেল। সে ওয়াশরুমে এলো এবং তার মুখ ধুলো। তারপরের কিছু পরে সে ক্লাসরুমে এসে শান্তভাবে বসে গেল। তখনই সে তার গলার উপর সেই ফেন্টানাইলটা লাগানো দেখতে পেল, যেটা দেখে সে সব বুঝে গেল আর তখন সে নিজেকেই চড় মারতে লাগলো। এটা দেখে পুরো ক্লাস অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো যে সিয়ন কেন নিজেকে মারছে। এবারের পরে যখন একটা ছেলে সবাইকে কিছু প্রশ্নের নম্বর বলছিল তখন সিয়ন তার ডেস্কে ঘুষি মারল এবং সবাইকে শান্ত করল। সে রাগে বমসকের দিকে তাকালো আর বমসক তো সিয়নের তাকানো দেখেই খুব ভয় পেয়ে গেল। এরপর বিজ্ঞানের সূত্র ব্যবহার করে সিয়ন ইয়ংবিন ও তার বন্ধুদের ওপর আক্রমণ করে দিল। সে ইয়ংবিনের দিকে জোরে একটা বই ছুঁড়ে মারল এবং তার বন্ধুর গায়ে কলম ঢুকিয়ে দিল। এরপর সিয়ন ইয়ংবিনকে ধরে ধোলাই করতে শুরু করে দিল আর পুরো ক্লাস এটা দেখে স্তম্ভিত হয়ে গেল। এখানে সিয়ন ইয়ংবিনকে মেরে মেরে রক্ত বের করে দিল এবং বলল, আমি তোকে বলেছিলাম না আমার থেকে দূরে থাকিস। সিয়ন এখানে তাকে অজ্ঞান করতে যাবেই ঠিক তখনই এখানে সুহো মাঝখানে চলে এলো এবং বলল, এটা খুব বেশি হচ্ছে। এটা দেখে সিয়ন এখন সুহোর দিকেও জিনিসপত্র ছুঁড়ে মারতে লাগলো। কিন্তু এই দুজনের ঝগড়া বেশি সময় ধরে চলল না আর তাদের শিক্ষক ক্লাসে চলে এলেন। তখনই সুহো সিয়নকে বাঁচানোর জন্য শিক্ষককে বলল, এই দুজন আমার বন্ধু আর তারা নিজেদের মধ্যে মারামারি করছিল, তাই আমি তাদের ছাড়াতে এসেছিলাম। এখানে সুহো সিয়নকে শিক্ষককে সরি বলতে বলল, কিন্তু এই সবের কোনো লাভ হবে না। এবারের পরে তাদের শিক্ষক রাতে সিয়নকে নিয়ে হাসপাতালে পৌঁছালেন, কারণ ইয়ংবিন এখন হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিল। আর এখানে ইয়ংবিনের মা সিয়নের ওপর খুব বেশি চিল্লাতে লাগলেন এবং বললেন, তোমার মা
কোথায়? আমার তার সাথে কথা বলতে হবে, কারণ এখন আমি পুলিশের কাছে অভিযোগ করে তোমাকে জেলে পাঠাবো। কিন্তু এখানে সিয়ন তাদের সেই মাদকটা দেখালো এবং বলল ইয়ংবিন একটা ছেলের সাথে মিলে আমার ওপর এটা লাগিয়েছিল। সাথে এখানে সিয়ন তার সাথে ইয়ংবিনের ব্যাগটাও নিয়ে এসেছিল, যার মধ্যে অনেকগুলো মাদক পাওয়া গেল। আর তখন শিক্ষক ইয়ংবিনের মাকে বললেন, যদি আপনি পুলিশের কাছে অভিযোগ করেন তাহলে ইয়ংবিনকেই প্রথমে জেলে যেতে হবে, তাই এটাই ভালো হবে যে ইয়ংবিন নিজের স্থানান্তর অন্য কোনো স্কুলে করিয়ে নিক। এখানে ইয়ংবিনও এইসব শুনছিল, আর এখন তার মধ্যে সিয়নের জন্য রাগ আরও বেড়ে গেল। এখানে সিয়ন যখন রাতে বাড়ি পৌঁছালো তখন তার বাবা তার মুখে লেগে থাকা আঘাতের চিহ্নগুলো দেখলেন এবং জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে। কিন্তু সিয়ন তাকে কিছু বলল না এবং বলল যে সে শুধু পড়ে গিয়েছিল, কিন্তু আসলে তার মাথায় তখনও সেই সব জিনিসগুলোই চলছিল। এবার পরের দিন যখন ইয়ংবিনের এই স্কুল থেকে স্থানান্তর হওয়ার কথা ছিল, তখন এখানে ইয়ংবিনের দুই বন্ধু সিয়নের কাছে এলো এবং বলল, তুই আমাদের স্কুলের বাইরে দেখা করবি। কিন্তু সিয়ন একদম ভয় পেল না, সে তাদের বলল, চলো এখনই দেখে নি। সে ক্লাসের বাইরে যেতে লাগলো, আর এখানে পুরো ক্লাসও তাদের মারামারি দেখার জন্য তাদের পেছনে পেছনে আসতে লাগলো। কিন্তু সিয়ন ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, আর এরপরে সে আবার নিজের কলম বের করে নিল। আর এটা দেখে ইয়ংবিনের দুই বন্ধুর পুরনো মারের কথা মনে পড়তে লাগলো। এরপর সিয়ন তাদের বলল, এই ঝগড়া এখানেই শেষ করি। এরপরে সিয়ন বাইরে বেরিয়ে এলো। সেখানে কিছু ছেলে তাকে জিজ্ঞেস করল, ভিতরে কি হয়েছে, তুই কি তাদের মেরেছিস? কিন্তু সিয়ন তাদের বলল, তোমরা কি আমার বন্ধু? এর আগে তো আমরা কখনো কথাও বলিনি। এরপর সিয়ন ক্লাসে এসে বসে গেল, যেখানে পরে সুহো এলো, যাকে সিয়ন ছাড়া ক্লাসে আর কেউ দেখতে পেল না। অন্যদিকে হাসপাতালে এখন ইয়ংবিনের সাথে দেখা করার জন্য সেই ছেলেটি ইয়ং এলো, আর ইয়ংবিন ইয়ংকে টাকা দিল যাতে সে সিয়নকে মারে। অন্যদিকে রাতে যখন সিয়ন নিজের বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় সুহোকে দেখতে পেল, যে তার ডেলিভারি দিতে যাচ্ছিল। আর সুহো সিয়নের সাথে কথা বলল, আর সিয়ন সুহোকে সরি বলল, কারণ সিয়ন সুহোর সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া শুরু করে দিয়েছিল। এখানে সুহো বলল, আমি তোর সরি তখনই নেব যখন তুই আমাকে ট্রিট দিবি। আর এই কথা বলে সে এখান থেকে চলে গেল। এরপরে সুহো আলাদা আলাদা জায়গায় গিয়ে ডেলিভারির পার্ট টাইম চাকরি করতে লাগলো, আর সিয়ন বাড়ি এসে পড়ালেখা শুরু করে দিল। এখানে সুহো গভীর রাত পর্যন্ত তার ডেলিভারির পার্ট টাইম চাকরি করতে থাকলো, আর তারপর স্কুলে এসে তার ক্লাসে ঘুমিয়ে গেল, যাতে সকালে ক্লাসে আসতে তার দেরি না হয়। তারপর সেদিন সকালে যখন সিয়ন ক্লাসে এলো তখন সে জানলাগুলো খুলল না, যাতে সুহোর ঘুম না ভেঙে যায়। এরপর লাঞ্চের সময় সিয়ন সুহোর কাছে গেল এবং তাকে জাগালো আর তাকে খাবারের ট্রিট দিল। সাথে সাথে এই দুজন সামান্য কথাবার্তাও বলল। এই সময় আমরা জানতে পারলাম যে সুহো তার দিদিমার সাথে থাকে। এরপরে আমরা একজন ছেলেকে দেখতে পেলাম যে একটা বেটিং অ্যাপে তার সব টাকা হেরে গেল। আর তারপর সেই ছেলেটি ইয়ং এবং একজন মেয়ে ইয়ং ইয়ের সাথে দেখা করল, যাদের সাথে সে একটি চুক্তি স্বাক্ষর করল আর তাদের থেকে টাকা ধার নিল, যাতে সেগুলোকে আবার বেটিং অ্যাপে হেরে যেতে পারে। এরপর ইয়ংবিনের সাথে দেখা করল, আর এই লোকেরা সিয়নের বাইরে আসার অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে স্কুল শেষ হওয়ার পর বমসক সিয়নের কাছে এলো এবং সিয়নের সাথে কথা বলার চেষ্টা করল। কিন্তু সিয়ন তাকে স্পষ্ট বলল, তোমাকে আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই এবং আমার সাথে বন্ধুত্ব করারও দরকার নেই। এই কথা বলে সিয়ন এখান থেকে বেরিয়ে গেল। অন্যদিকে সুহো তখনও ক্লাসে ঘুমোচ্ছিল, আর অন্যদিকে সিয়নের সামনে এখন ইয়ংবিন, ইয়ং এবং তার বন্ধুরা চলে এলো, আর এই লোকেরা সিয়নকে আটকে তাকে মারতে লাগলো। এরপর এই লোকেরা সিয়নকে আরও মারার জন্য তাদের সাথে নিয়ে যেতে লাগলো। এটা দেখে বমসক তৎক্ষণাৎ সুহোর কাছে এলো এবং তাকে এই কথাটা জানালো। কিন্তু সুহো বলল, এতে আমাদের কি, আমরা তার এতটাও ভালো বন্ধু না যে তাকে সবসময় বাঁচাবো। এই কথা বলে সে নিজের কাজে যেতে লাগলো। কিন্তু বমসক তাকে বলল, যদি তুমি তাকে বাঁচাও তাহলে আমি তোমাকে টাকা দেব। আর এই কথা শুনে সুহো তৎক্ষণাৎ তৈরি হয়ে গেল, আর এই লোকেরা সিয়নকে বাঁচানোর জন্য তার কাছে যেতে লাগলো। অন্যদিকে ইয়ং সিয়নকে নিয়ে একটা নির্জন জায়গায় এলো এবং ইয়ং ইকে দূরে নজর রাখার জন্য বলল। এরপর ইয়ংবিন ইয়ংকে বলল, সিয়নের হাত ভেঙে দাও যাতে সে তার পরীক্ষাটাই লিখতে না পারে। কিন্তু সিয়ন তার বুদ্ধিমত্তা ব্যবহার করে আশেপাশে থাকা জিনিসগুলো দেখতে লাগলো এবং লড়াই করার একটা পুরো পরিকল্পনা বানালো। এরপর সিয়ন তার কলম দিয়ে ইয়ংয়ের উপর আক্রমণ করল, আর যখন ইয়ং তাকে আটকালো তখন তৎক্ষণাৎ সিয়ন সেখানে রাখা ফুলের টবটা তাকে মারল, আর বাকিদের চোখে মাটি দিয়ে তাদের মারতে শুরু করে দিল। সিয়ন একসাথে সবার ওপর আক্রমণ করছিল এবং সে সবাইকে ফেলে দিয়ে ইয়ংবিনের সেই দুজন বন্ধুর সামনে এলো, যারা আগে থেকেই ভয় পেয়ে গিয়েছিল, আর তারা চুপচাপ সিয়নের রাস্তা থেকে সরে গেল।
কিন্তু ইয়ং আবার উঠে সিয়নকে তুলে আছড়ে ফেলল। আর এরপরে ইয়ংবিন সিয়নের লাথি মারতে মারতে তার বন্ধুদের দিয়ে সিয়নের হাত ধরে তার হাত ভাঙতে লাগল। কিন্তু তখনই এখানে সুহো এলো, যে 3 জনের পায়ে লাথি মেরে সিয়নকে ছাড়িয়ে নিল এবং লড়াই শেষ করে সিয়নকে এখান থেকে নিয়ে যেতে লাগল। কিন্তু ইয়ং এখন মাঝখানে এসে সুহোর সাথে লড়াই করতে লাগল। আর সুযোগের সদ্ব্যবহার করে ইয়ংবিন তার বন্ধুদের সাথে মিলে সিয়নকে আবার মারতে লাগল। এখানে সুহো এবং ইয়ংয়ের মধ্যে সমানে সমান লড়াই চলছিল। আর তখনই সুহো দেখল যে ইয়ংবিন সিয়নের একটা বোতল মারতে চলেছে। এখানে সুহো তাকে আটকাতে যাবে, কিন্তু ইয়ং সুহোকে যেতে দিল না। আর ইয়ংবিন সিয়নের বোতল মারতে যাবে, ঠিক তখনই বমসক এখানে এসে সিয়নকে বাঁচিয়ে নিল। আর এরপরে সুহোও আবার উঠে গেল। এখানে এখন ইয়ংও আর লড়াই করতে রাজি হল না এবং তার বন্ধু ও ইয়ংইকে নিয়ে এখান থেকে চলে গেল। যার পরে সিয়ন ইয়ংবিনকে বলল, এই ঝগড়াটা এখানেই শেষ কর, না হলে এর পরিণতি ভালো হবে না। আর এই কথা বলে এই 3 জনও এখান থেকে চলে গেল। এবার এরপরে সুহো বমসক এবং সিয়নকে নিয়ে নিজের সাথে একটা রেস্টুরেন্টে এলো। আর এই রেস্টুরেন্টেও সুহো কাজ করত। আর এই কারণেই এখন সুহো সিয়ন এবং বমসকের থেকে নিজের কাজে সাহায্য নিল। আর এখানে সিয়ন তাকে জিজ্ঞাসা করল, তুমি কি 2 জায়গায় কাজ করো? এই কথায় সুহো বলল, আমি ডেলিভারির চাকরি সপ্তাহে শুধু 3 দিনই করি। এবার এরপরে এই 3 জন একসাথে বসে খাবার খেতে লাগল। আর বমসক সিয়নের কাছে ক্ষমা চাইল এবং জানালো যে ইয়ংবিন তাকে হুমকি দিয়েছিল আর সেই সব কিছু ইচ্ছাকৃতভাবে করিয়েছিল। এখানে সিয়ন বমসককে আর কিছু বলল না। এরপরে রাতের সময় বমসক সুহোর ইনস্টা প্রোফাইল দেখতে লাগলো এবং তাকে ফলোও করলো, এই আশায় যে হয়তো এখন সুহো এবং সিয়ন তার ভালো বন্ধু হয়ে যাবে। অন্যদিকে আমরা সিয়নকেও দেখতে পেলাম, যে প্রথমবারের জন্য নিজের মায়ের লেকচার শুনতে শুনতে সেদিন ঘুমিয়ে গিয়েছিল, কারণ সেদিন প্রথমবারের জন্য সে অনুভব করেছিল যে বন্ধু থাকলে কেমন লাগে। এবারের পরে আমরা গিলসু নামের একজন লোককে দেখতে পেলাম, যে জোর করে ইয়ংই এবং তাদের বন্ধুদের থেকে কাজ করাতো। এখানে গিলসু যখন এটা দেখলো যে ইয়ং অন্য কারোর ঝগড়ায় ঢুকে মার খেয়ে এসেছে, তখন সে রেগে গিয়ে ইয়ংকে মেরে মেরে তার হাত ভেঙে দিল। এদিকে বমসক এবং সুহো সিয়নকে তাদের সাথে পড়ালেখা করার কথা বলে গেমস খেলতে নিয়ে এলো, যেখানে সিয়নের তাদের সাথে গেম খেলে খুব মজা লাগলো। এবারের পরে সুহো তাদের মদ্যপান করতে যাওয়ার জন্য বলতে লাগলো, কিন্তু সিয়ন যেতে মানা করে দিল এবং বলল, আমাকে পড়ালেখা করতে হবে। এরপর সুহো এবং বমসক একাই চলে গেল। অন্যদিকে ইয়ং নিজের হাত ভাঙানোর পরে ইয়ংবিনকে দেখা করার জন্য ডাকল। আর এখানে গিলসু এখন ইয়ংবিনের সাথে দেখা করে তাকে কোনো কাজ করার জন্য বলল। অন্যদিকে বৃষ্টির মধ্যে একটি দোকানে সিয়ন সেই মেয়েটি ইয়ংইকে দেখতে পেল, যে লিপস্টিক চুরি করছিল। এখানে ইয়ংই সিয়নকে দেখে তাকে চিনে ফেলল। তখনই দোকানের মালিক থেকে বাঁচার জন্য ইয়ংই সিয়নকে নিজের প্রেমিক বানিয়ে তার সাহায্যে দোকান থেকে বাইরে বেরিয়ে গেল। সিয়নের এই সব থেকে কোনোই ফরক পড়ল না, সে নিজের ছাতা নিয়ে তৎক্ষণাৎ চলে যেতে লাগল। তখনই ইয়ংই জোর করে তার কাছে এলো এবং বলল, আমার কাছে ছাতা নেই, আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দাও। কিন্তু বাড়ি যাওয়ার বদলে সে সিয়নকে একটা রেস্টুরেন্টে নিয়ে এলো এবং খাবার খেতে লাগলো। এখানে ইয়ংইকে সিয়ন প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল এবং সে সিয়নের ফোনে নিজের নম্বরও সেভ করে দিল। এরপর বৃষ্টি থামার পর ইয়ংই সিয়নের কাছে সেই দিনের লড়াইয়ের জন্য ক্ষমা চাইল এবং বাই বলে এখান থেকে চলে গেল। এদিকে ইয়ং এবং তার বন্ধু একজন ছেলের থেকে টাকা নিতে গিয়েছিল, কিন্তু সেই ছেলেটির কাছে টাকা ছিল না, তাই সেই ছেলেটি তাদের নিজের মায়ের গাড়ির চাবি দিয়ে দিয়েছিল, যেটা নিয়ে এখন ইয়ং গিলসুর কাছে চলে এলো। তো বন্ধুরা, দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।